সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ঘোষণা দিয়েছেন ভারতের সেভেন সিস্টার বাংলাদেশ দখল করবে। চীনের সাহায্য নিয়ে এই ভারতের সেভেন সিস্টার দখলের জন্য উনি ঘোষণা দিয়েছেন। এই নিয়ে এখন তুলপাল চলছে বাংলাদেশে। এরপরে আমরা কি ঘটাবো সেটা শুধুমাত্র ঘটানোর পরেই আপনারা টের পাবেন। তবে কি ঘটাবে সেইটার একটা ট্রেইলার চোখ বন্ধ করলে আপনি দেখতে পাবেন যে আর এরা কারা, এরা প্রত্যেকেই সেনাবাহিনীর সদস্য। ভাবা যায় যে কেমনে সম্ভব হবে এটা। দর্শক, সরকার এটা অ্যাকসেপ্ট করেছেন এবং দিয়েছেন, এজন্য আমি ধন্যবাদ দিই। এটা নাথিং রং উইথ বাংলাদেশ। এটা কোনো অবস্থাতে বাংলাদেশের জন্য খারাপ কিছু নয়, বরং এটা ভালো জিনিস। এটা বাংলাদেশের জন্য একটা ইজ্জত এবং সম্মানের ব্যাপার এবং বাংলাদেশের শক্তি সামর্থ্য প্রকাশের এবং প্রতিষ্ঠা করার একটা প্রক্রিয়া বলে আমি মনে করি এবং আমি ধন্যবাদ দিই সরকারকে। পূর্ণমাত্রার একটা সামরিক মহড়া চালিয়েছে ঠিক সীমান্তে সেনারা। ট্যাঙ্ক, কামান, গোলা, তাজা গুলি সীমান্তে আপনার সেনাপ্রধানের নির্দেশে এই সামরিক মহড়ার আয়োজন করা হয়, যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের সেনারা যুদ্ধ ট্যাঙ্কে চেপে আগাম যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। ছোড়া হচ্ছে একের পর এক তোপ, আর সেখানকার গোটা প্রস্তুতিটাই দেখছেন বাংলাদেশের সেনাপ্রধান। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সহ পরিবারের 22 কোম্পানির শেয়ার এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ। আমরা কোনো অপরাধ করি নাই, জনগণের চোখে যদি কোনো অপরাধ করে থাকি জনগণ আমাদের বিচার করবে। আপনি আমাদের বিচারের দায়িত্ব নেওয়া হয় না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমরা ওনাকে আর সরকার প্রধান হিসেবে আমাদের আস্থা নাই, আমরা তাকে চাই না। আমার আর আপনার সামনে দিয়েই তো মির্জা ফখরুলরা দেশদ্রোহিতা করে, আমার আর আপনার সামনে দিয়েই তো আমির খসরু মাহমুদ চৌধুরীর মতো লোকজনরা দেশদ্রোহিতা করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগত। আমি মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হবে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, ভিডিওর অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে বুঝেই গেছেন কেমন হবে আজকের এই ভিডিওটি। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, একটু স্কিপ করবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে একটা রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সেই সাথে কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। ফজলুর রহমান ঘোষণা দিয়েছেন ভারতের সেভেন সিস্টার বাংলাদেশ দখল করবে। চীনের সাহায্য নিয়ে এই ভারতের সেভেন সিস্টার দখলের জন্য উনি ঘোষণা দিয়েছেন। এই নিয়ে এখন তুলপাল চলছে বাংলাদেশে। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে জেনারেল ফজলুর রহমানের ফেসবুক আইডিতে উনি যে পুষ্টি করেছেন তা আপনাদের সামনে তুলে ধরছি। জেনারেল ফজলুর রহমান বলেন, ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য দখল করে নেওয়া। এ ব্যাপারে চীনের সাথে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করছি আমি। জেনারেল ফজলুর রহমানের এই বক্তব্য এই মুহূর্তে সরকার এবং বিরোধী দল সহ বাংলাদেশের সকল রাজনৈতিক অঙ্গনে সিকিউরিটি ফোর্স, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সর্বত্র আলোচনা চলছে। আমরা এখন জেনারেল ফজলুর রহমানের পরিচিতিটা আপনাদের সামনে তুলে ধরব যে জেনারেল ফজলুর রহমান আসলে কে, ইতিহাসে তার নাম কিভাবে আছে বাংলাদেশের ইতিহাসে উনি কোন ব্যক্তি, কোন পুরুষ যে এত বড় সাহস ভারতের সেভেন সিস্টার বাংলাদেশ দখল করবে সেই ঘোষণা উনি দিয়েছেন। আমি প্রিয় দর্শক ওনার প্রিভিয়াস লাইফ থেকে তুলে ধরছি। 2000 সালে বিডিআরের নেতৃত্বে মায়ানমারের 600 সৈন্য নিহত হয়েছিলেন এই জেনারেল ফজলুর রহমানের হাতে। তিনি ছিলেন তখন বাংলাদেশের বর্ডার প্রতিরক্ষা, যেটা বিডিআর নামে ছিলেন। সেই বিডিআরের সাথে যুদ্ধ হয়েছিল মায়ানমারের, আর সেই যুদ্ধে মায়ানমারের 600 সৈন্য নিহত হয় জেনারেল ফজলুর রহমানের হাতে, তার সৈন্যবাহিনীর হাতে। আর বাংলাদেশের একজন বিডিআরও সেখানে নিহত হন নাই। এই হলেন সেই জেনারেল ফজলুর রহমান। 2001 সালে সিলেটের পাদুয়া উদ্ধার করেন, যেটা 1971 সাল থেকে ভারতীয়রা ওই জায়গাটা দখল করে রেখেছিলেন। সেই জায়গা উনি 2001 সালে ভারতীয় বাহিনীর কাছ থেকে উদ্ধার করে বাংলাদেশ পাদুয়াটি আবার দখল আনতে পারেন ওনার নেতৃত্বে। প্রিয় দর্শক, তারপরে দেখি আবার 2001 সালের 18 এপ্রিল কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বড়ইবাড়ি বিডিআর ক্যাম্প দখলের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন তিনি। বড়ইবাড়ি বিডিআর ক্যাম্পটি ভারতের বিএসএফরা দখল করে নিয়েছিলেন। সেই দখলের বিরুদ্ধে উনি যুদ্ধ করে ভারতীয়দেরকে পরাজিত করে সেখানে দখলটি ফেরত আনে বাংলাদেশ এই জেনারেল ফজলুর রহমানের নেতৃত্বে। এরপরে আসেন তার জীবনে কি হলো এরপরে। তখনকার সময়ে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন বেগম খালেদা জিয়া, বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া 2001 সালে। কিন্তু তারপর এই কাজের কারণে ভারতের চাপ আসে বিএনপির উপরে, বেগম খালেদা জিয়ার উপরে। সেই চাপ বিএনপি সইতে না পেরে
জেনারেল ফজলুর রহমানকে বিডিআর এর মহাপরিচালক থেকে পদত্যাগ করতে বাধ্য করেন। প্রিয় দর্শক, এই হলো আমাদের দেশপ্রেমী হারিয়ে যাওয়া সেই জেনারেল ফজলুর রহমান। আপনারা জানেন এখন বর্তমানে ওনার উপরে দায়িত্ব হলো বাংলাদেশে বিডিআর হত্যাকাণ্ডে 57 জন সেনা অফিসার সহ 74 জনকে যে হত্যা করা হয়েছে সেই তদন্ত কমিটির চেয়ারম্যান করেছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার মানুষ চিনতে পারেন কাকে দিয়ে কোন কাজ হবে, সেই কারণেই উনাকে করা হয়েছে সেই বিডিআরে, যেখানে ভারত জড়িত বলে ইতিমধ্যে উনি নিউজ দিয়েছেন এবং বাংলাদেশের মানুষের কাছে উনি একটি আশার আলো জাগাতে পারছেন যে বিডিআরের হত্যাকাণ্ডের ফলাফলটি হয়তোবা আমরা ইতিমধ্যে পাবো। প্রিয় দর্শক, আমরা যদি এখন রাজনৈতিক আলোচনা করতে চাই যে আজকে জেনারেল ফজলুর রহমান যেই কথাটি ভারতকে বলেছেন, বিশ্ব মিডিয়া ছড়িয়ে পড়েছে ওনার বক্তব্য, এই কথাটি বাংলাদেশে যদি এখন বিএনপি ক্ষমতায় থাকতো, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো, অন্য কোনো দল জাতীয় পার্টি ক্ষমতায় থাকতো, তাহলে উনি কি বলতে পারতেন? অবশ্যই পারতেন না। কারণ একবার উনি ক্ষমতায় থেকে যেই ন্যায্য অধিকার উনি আদায় করেছিলেন ভারত থেকে, সেই কারণে ওনাকে বিডিআর থেকে চাকরিচ্যুত করা হলো, মানে বিডিআর এর মহাপরিচালকের পদটি ওনার চলে গেল। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার থাকার কারণেই এত বড় সাহসিকতাটা উনি বলতে পারছে। ইউনূস স্যার হলেন রাষ্ট্রের সর্বোচ্চ শিরতাজ। এই টুপিটা যে রকম আমার পোশাকের মধ্যে সবার উপরে আছে, মাথার উপরে আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার হলেন রাষ্ট্রের মাথা, সবার উপরে সবার তাজ। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার নিজে কিন্তু 7 সিস্টার নিয়ে কথা বলেছেন রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার আগেই, আর সেই কথারই কপি হয়েছে কিনা আজকে জেনারেল ফজলুর রহমানের মুখ দিয়ে এই কথাটা বিবেচনা করার দায়িত্ব আপনাদের। একটা কথা আছে যে সুখে থাকলে মাঝে মাঝে ভূতে কিলায়। আমার মনে হয় পাকিস্তান যে ধরনের বক্তব্য দেওয়া শুরু করছে, ভারত 3 দিন পরে চিন্তা করবে যে না, ঘটনাটা আসলে ঘটানো ঠিক হয়নি। কারণ বিশ্ব নেতৃবৃন্দের কাছে পাকিস্তান একটা জিনিস ক্লিয়ার মেসেজ দিয়েছে যে আমরা প্রথমে ভারতে হামলা করবো না, তবে ভারত যদি হামলা চালায় এরপরে আমরা কি ঘটাবো সেটা শুধুমাত্র ঘটানোর পরে আপনারা টের পাবেন। তবে কি ঘটাবে সেটার একটা ট্রেইলার চোখ বন্ধ করলে আপনি দেখতে পাবেন যে অযোধ্যায় যে ঐতিহাসিক বাবরি মসজিদের স্থান, সেখানে একদল সেনারা সিমেন্ট মশলা বালু মিলাচ্ছে, আরেক দল সেনারা ইট গাঁথতেছে, কেউ আস্তরের কাজ করতেছে, কেউ পিলারের কাজ করতেছে। আর এটার গাঁথনির কাজ শেষ হলে সেইখানে সেই মসজিদে দাঁড়িয়ে প্রথম আজানটা দেওয়া হচ্ছে। আর এরা কারা? এরা প্রত্যেকেই পাকিস্তানের সেনাবাহিনীর সদস্য। ভাবা যায় যে কেমনে সম্ভব হবে এটা। দর্শক, এই মুহূর্তে ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে চলমান যে বাকযুদ্ধ সেটা কোন লেভেলে গেছে। বিজেপি যেমন কথায় কথা বলে থাকবে না, গুড়াই দেবে, একদম গাজার মতন করে ফেলবে, অপরদিকে পাকিস্তানেরও লেডি শেরনি থাকে না, যে শের বিপরীত অংশ কি শেরনি, লেডি বাঘিনী টাইপের একজন ক্যারেক্টার, ওনার নাম হচ্ছে পালওয়াসা মোহাম্মদ জাই খান। ছবিতে যাকে দেখছেন তিনি কি ঘোষণা দিচ্ছেন, ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদের স্থানে নতুন বাবরি মসজিদের প্রথম ইট পাকিস্তানি সেনারা স্থাপন করবে। ভাবা যায়, তার মানে তারা দখল করবে এবং সেখানে গিয়ে মসজিদ নির্মাণের কাজ করবে। জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার জের ধরে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের সংসদের উচ্চকক্ষ যে সিনেট আছে সেখানে পালওয়াসার এই যে মহিলা সদস্য এমপি বা তিনি যাই হোক, ওনার এই ভিডিও মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে গেছে। তার এই খবরটি ভারতের গণমাধ্যমেও প্রকাশ পেয়েছে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে যে গত মঙ্গলবার পাকিস্তানের এই যে মন্ত্রিসভার একটা বৈঠক হয়, সেখানে এই সিনেটের বলছেন অযোধ্যায় নতুন বাবরি মসজিদের প্রথম ইট বসাবে পাকিস্তান সেনাবাহিনীর সেনারা। অযোধ্যা কোথায়? ভারতে, যেখানে রাম মন্দির আছে। আচ্ছা, এবং প্রথম আজানটা কে দেবেন? সেনাপ্রধান শিম মুনির নিজেই। এমনকি পাকিস্তান চুরি পরে বসে নেই। তার বক্তব্য, ভারতের সঙ্গে যুদ্ধ শুরু হলে শিখ সেনারা পাকিস্তানে হামলা করবে না, কারণ অলরেডি পাকিস্তানের বিপরীতে ভারতীয় যে পাঞ্জাব প্রদেশের যারা আছেন তারা বলছেন পাঞ্জাবের ভেতর দিয়ে আপনার ভারত পাকিস্তানে হামলা চালাতে পারবে না, তারা পাকিস্তানকে সহযোগিতা করবে। কারণ খালিস্তান আন্দোলন মানে স্বাধীন পাঞ্জাব রাষ্ট্র গঠনের জন্য ভারত এবং ভারতের অভ্যন্তরে আপনার শিখদের সাথে যে চলমান উত্তেজনা, ইন্টারন্যাশনালি তাদের নেতৃবৃন্দকে শেষ করে দেওয়া, এগুলো নিয়ে কিন্তু ভারতের অভ্যন্তরে একটা বড় রকমের খেলা চলছে। তো এই খেলাটা এখন আরো বিস্তৃতি লাভ করেছে। পাকিস্তানের বিপরীতে ভারত যেখানে হামলা করবে সেখানে ভারতের জনগণ সাপোর্ট করা কিন্তু শিখরা বলছে ভিন্ন কথা। এই কথাই তিনি এখানে রিপিট করেছেন। তিনি বলছেন ভারতীয়রা পাকিস্তানকে হুমকি দেয়, তাদের জেনে রাখা উচিত যে শিখ সেনারা পাকিস্তানে হামলা করবে না, কারণ এই পাকিস্তান তাদের গুরু নানকের ভূমি। ইন্ডিয়া টুডের প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে পাকিস্তানি নেতাদের বিরুদ্ধে
নেতাদের ভারতের বিরুদ্ধে এটাই প্রথম কোনো উস্কানিমূলক মন্তব্য। সম্প্রতি ভারতের মন্ত্রীরা সবসময় সিন্ধু নদী এটা করবে, ওইটা করবে, হ্যান করেঙ্গা, পাকিস্তানকে ত্যান করেঙ্গা, সাথে সাথে বাংলাদেশও জোড়া দিছে, বাংলাদেশও পানি দেবে না, এটা করবে না, সেটা করবে না। এই যে পাকনা পাকনা কথা ভারত অলওয়েজ বলে, এখন তাদের বিরুদ্ধে বাংলাদেশ থেকে ওই রকম শক্তিশালী কোনো বক্তব্য না দিলেও পাকিস্তানের মানে সংসদ থেকে এই যে লেডি শেরনি তিনি যে বক্তব্য দিয়েছেন, ভারত জুড়ে এটা আবার চরম উত্তেজনা তৈরি করেছে। পরিস্থিতি কোন দিকে যায় জানি না, তবে খেলা একটা হবে। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, আমরা ওনাকে আর সরকার প্রধান হিসেবে আমাদের আস্থা নাই, আমরা তাকে চাই না। একই সঙ্গে উনি বলেছেন সংস্কার করবেন, উনি যে সংস্কার করার কথা বলছেন কথাগুলি সুন্দর, বাস্তবায়ন সম্পূর্ণ অবাস্তব এবং সম্পূর্ণভাবে ভিন্ন। সেখানে দেশের মানুষকে বিভাজন করে এক পক্ষকে আরেক পক্ষের উপর লেলিয়ে দেওয়া হচ্ছে। ওনার যে দল করেছেন, যেটা আদর্শভাবে উনি করতে চাচ্ছেন, যে তরুণ সমাজকে নিয়ে করছেন, যাদেরকে উনি ওনার নিয়োগদাতা এবং উনি অভিভাবক মনে করেছেন, তারা যে দল করেছে সেটাকে দেখে মনে হচ্ছে পুরানা স্টাইলে দল করার জন্য ওনারা আগ বাড়িয়ে চলে গেছে। এবং সেই পুরানা কাহিনী, যেখানে শোডাউনের রাজনীতি, যেখানে চাঁদাবাজির রাজনীতি, এটাই সময় পরিবর্তনের। আমরা এক ফেসিবাদকে বিদায় দিয়েছি, আমরা আরেকটি ফেসিবাদকে গ্রহণ করার জন্য নয়। আমরা এই নব্য ফেসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই। দেশের জনগণ আমাদের সঙ্গে থাকবে, ইনশাল্লাহ থাকবে। আমরা নব্য ফেসিবাদ এবং নব্য ফেসিবাদের দোষরদেরকে এই দেশের থেকে বিতাড়িত করবো। কোনো কারণ ছাড়া আমাদেরকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আমাদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করেছে, আওয়ামী লীগকে করা হচ্ছে। কেন করবেন? কোনো সময় কোনো কেউ দোষ করলে তার দোষটা তার নিজের দোষ, তার দলের দোষ না, তার ধর্মের দোষ না। সেই ধর্ম হলে সেই খ্রিস্টান সবাই খারাপ, কি বৌদ্ধ সবাই খারাপ, তা নয়। বাংলাদেশে একটা খারাপ কাজ করলে বাইরে গিয়ে আমাদেরকে বলে বাংলাদেশ খারাপ, তার মানে বাংলাদেশে সব লোক সেই খারাপ নয়। কাজে আপনারা কাউকে নির্বাচন থেকে বাদ দিতে পারবেন না। সরকারি সবাইকে নিয়ে নির্বাচন করতে হবে। সেই বুকের পাটা নিয়ে রাস্তায় দাঁড়া। বিচার সবসময় করা যায়, বিচারের কোনো টাইম লিমিট নাই। সংস্কার সবসময় করা যায়, সংস্কারের কোনো টাইম লিমিট নাই। প্রতিদিন সংস্কার করা যায়। আজকে একটা সংস্কার করলাম, 7 দিন পরে আবার মনে হলো সংস্কার কি করে আবার পরিবর্তন করবো। আপনি সব সংস্কার একবারে করে ফেলবেন, সবকিছু আপনি একবারে করে ফেলবেন, এটা সেই ধরনের ব্যাপার নয়। কারণ অবাস্তব চিন্তাধারা বাদ দিয়ে বাংলাদেশের জনগণের মুক্তির জন্য এখন আমরা সবাই আসুন। আমরা চাই বর্তমান সরকার প্রধান এবং তার সঙ্গে তার নিয়োগকর্তা এবং তার অভিভাবকগণ সহ উনি সরকার থেকে চলে যায় রাজনীতিতে আসুক। ওনার রাজনীতি যদি জনগণ গ্রহণ করে আমরা রাজি আছি ওনার কাজ করার জন্য। জনগণের সঙ্গে আমরা থাকবো। সংস্কার আমরা এই মুহূর্তে চাই না। সংস্কার যারা করতে চাচ্ছেন অবাস্তব সংস্কার, আমরা সংস্কার চাই নির্বাচনের পরে নির্বাচিত মানুষের দ্বারা তাদের এবং তারা যে সংস্কার করবে সেই সংস্কারে আমরা পালন করবো ইনশাআল্লাহ। আমরা যেখানে প্রোগ্রাম করতে চাই বাধাপ্রাপ্ত হই, আমাদের মানুষকে নিরহ মানুষকে বিভিন্নভাবে মামলা দিয়ে তাদের জেলে খানো হয়, তাদের উপরে লাঠি চার্জ করা হয়, তাদেরকে হামলা করা হয়, বিভিন্নভাবে বেজ্জতি করা হয়, মানুষের ঘর থেকে বেরোতে পারে না। এই অন্যায় অত্যাচার আমরা সহ্য করবো না। আপনারা যদি চান আমাদেরকে নির্ভর করবেন, আমাদের ভোটাধিকার থাকবে না, আমাদের আওয়ামী লীগের ভোটাধিকার থাকবে না, অন্য কারো ভোটাধিকার থাকবে না। আপনারা অনেক কিছু চিন্তা করতে পারেন, আমরা সেই চিন্তাকে ধার ধারি না। আমরা এই দেশের সন্তান, এই দেশের জন্য আমাদের ত্যাগ আছে, এই দেশের জন্য আমরা অনেক কাজ করেছি, সামনে আমরা করতে চাই, তার জন্য জীবন যদি দিতে হয় তাহলে আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমার আর আপনার সামনে দিয়েই তো মির্জা ফখরুলরা দেশদ্রোহিতা করে, আমার আর আপনার সামনে দিয়েই তো আমির খসরু মাহমুদ চৌধুরীর মতো লোকজনরা দেশদ্রোহিতা করে, দলের বিরুদ্ধে কাজ করে। সন্তোষ শর্মা প্রথমত হিন্দু ধর্মাবলম্বী, দ্বিতীয়ত সে ভারতের কল্যাণকামী একজন মানুষ, ভারতে জাসুসি করছে, ভারতে গুপ্তচর বৃত্তি করছে। এ ধরনের একটা অভিযোগ আপনার বা আমার কাছে কোনো কিছু নাই যে সন্তোষ শর্মার কাছে এটা আছে। বাট ডু আই বিলিভ হি ইজ এ র অপারেটিভ? 110%. ডু আই বিলিভ that Rana Das Gupta একজন রয়্যাল অপারেটিভ? 110%. How about পীযূষ? Absolutely. How about ওই যে টক শোতে কথা বলতো কি জন্য একটা গাধার বাচ্চা এসে শ্যামল গুপ্ত? ডু আই বিলিভ দ্যাট হি ইজ ওয়ান অফ দেম? অফ কোর্স। আচ্ছা, এদের কথা তো বললাম। আচ্ছা, এরা হিন্দু, এরা ভারতের কল্যাণ চায়, এরা দালালি করে, এটা হতে পারে, আমরা এদেরকে ধরছি। আচ্ছা, আমরা একবার কি চিন্তা করে দেখেছি হোয়াট অ্যাবাউট মির্জা ফখরুল? মির্জা ফখরুল স্রেফ নামে সে মুসলমান, কিন্তু সে কোরআনকেও সম্মান করে না, কোরআনের শাসনকেও সম্মান করে না, কোরআনের বাধা নিষেধকেও সে সম্মান করে না, হাদিসকেও সে সম্মান করে না, এবং এগুলো নিয়ে যারা কথাবার্তা বলে তাদেরকেও সে পছন্দ করে না। সে কি পছন্দ করে? মির্জা ফখরুল কি পছন্দ করে? কি পছন্দ করে আপনারা শুনেন না? শুনেন সে কি পছন্দ করে। ধর্ম যার যার উৎসব সবার। আমি আমার শৈশবে আমি এই পূজা মণ্ডপের নাটকও করেছি। আমি আমার শৈশবে
আমার বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে আমি বিজয়ের আনন্দ উপভোগ করেছি। এটা এখন যে লোক ওপেনলি আপনাদেরকে বলে আমি জামাতের রাজনীতি পছন্দ করি না, ইসলাম নিয়ে ধর্ম নিয়ে যারা রাজনীতি করে তাদেরকে আমি পছন্দ করি না, কোরআনে রাজনীতির কথা বলা নাই, ইসলামের রাজনীতির কথা বলা নাই, কিন্তু তার নাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন আপনার জন্য বা আমার দেশের জন্য বা আমার সমাজের জন্য কোন লোকটা বেশি ক্ষতিকর? যে লোকটা হিন্দু সনাতন নাম ভারতের কল্যাণ করে, মির্জাফর ওয়াকারুজ্জামানের বাসায় যায়, কালে ভদ্রে মসজিদেও যায়, সে বিপজ্জনক? নাকি মুসলমান নাম নিয়ে আমাদের সমাজে যারা মুসলমানের মতো বিচরণ করে কিন্তু পিছনে তাদের পূজা মণ্ডপে নাটকের অভ্যাস, সবার আড়ালে দৌলতিয়া ঢুকার অভ্যাস, সবার আড়ালে ভারতে যাওয়ার অভ্যাস, এবং ভারতের কথা বলতে গেলে যারা আবেগপ্রবণ হয়ে যায়, আবেগপ্রবণ, ভারত আমাদের বন্ধু। শুনেন, ভারত আমাদের প্রতিবেশী, সবচেয়ে বড় প্রতিবেশী, আমাদের বন্ধু, আমাদের। আপনি শুনেছেন ওনার গলার টোন, ভারত আমাদের বন্ধু, ভারত আমাদের বন্ধু, ভারত আমাদের বন্ধু। এখন তাহলে মির্জা ফখরুলকে আপনি বা আমরা কি একটা ব্লাঙ্ক চেক দিচ্ছি কারণ তার নামটা মুসলমান? আমি বা আপনি মির্জা ফখরুলকে এই জন্য চিন্তা করব তার নাম ফখরুল ইসলাম আলমগীর, সে খারাপ হইতে পারে না, সাবজেক্টটা কি তাই? আমাদের জন্য কি ক্ষতিকর? একটা চিহ্নিত শত্রু, নাকি চুপা রুস্তুম পিছনে দাঁড়াইয়া আমার আর আপনার পিঠে ছুরি চালায় ওই লোকটা শত্রু? ভয়ঙ্কর শত্রুকে, চিহ্নিত শত্রু। আপনি জানেন একটা লোক চোর, এই লোকটা চুরি করবে। আপনারা সন্তোষ শর্মাকে জানেন, এই বেটা ভারতের দালালি করে, এই বেটা রয়ের জন্য কাজ করে, ভারতের জন্য কাজ করে, বাংলাদেশের জন্য ক্ষতি করে। এটা জেনারেল ফজলুর রহমান, আমরা তাকে চিনি, একজন বীর, সত্যিকার অর্থে একজন বীর বলে আমরা তাকে বিশ্বাস করি। কিন্তু তিনি সম্প্রতি এমন একটা কাজ করেছেন, সেই কাজটার প্রভাব কি হতে পারে এবং তিনি গুরুত্বপূর্ণ যে একটা দায়িত্বে আছেন এই মুহূর্তে, সেই দায়িত্বটাও তার থাকা উচিত কিনা, তাকে সেই দায়িত্বে রাখা উচিত কিনা, এই প্রশ্নটা তোলা দরকার। আমরা জনাব ফজলুর রহমান যা ফেসবুকে লিখেছেন সেটা নিয়ে গতকাল সারাদিন বেশ আলোচনা হয়েছে, এমনকি সরকারকেও রেসপন্ড করতে হয়েছে। সরকারকে রেসপন্ড করতে হয়েছে কারণ তিনি সেই সরকারের মানুষ না হলেও সরকারের দেয়া একটা দায়িত্ব পালন করছেন, অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব, এবং সেই দায়িত্বের ক্ষেত্রেই বিরাট প্রশ্ন তৈরি হতে পারে তাঁর এই ধরনের মন্তব্য। আমরা তার বক্তব্যটা একটু যদি পড়ি, তিনি ফেসবুকে লিখেছিলেন, ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য দখল করে নেওয়া। এ ব্যাপারে চীনের সাথে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি। আমি আবারও পড়ছি, তিনি বলছেন, ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য দখল করে নেওয়া। এ ব্যাপারে চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি। এখানে জনাব শফিকুল আলম, অন্তর্বর্তী সরকারের আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিব, বলছেন, বাংলাদেশ সকল সার্বভৌমত্ব স্বাধীনতাকে সম্মান করে এবং অন্যদের কাছ থেকেও তা প্রত্যাশা করে। বিডিআর কমিশনের প্রধান মেজর জেনারেল ALM ফজলুর রহমান গতকাল তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যে মন্তব্য করেছেন তা ব্যক্তিগত অভিমত। অন্তর্বর্তী সরকার কোনোভাবেই তার বক্তব্যের সাথে একমত পোষণ করে না। মেজর জেনারেল ফজলুর রহমানের ব্যক্তিগত মতামতকে সরকারের মতামত হিসেবে বিবেচনা না করার জন্য আমরা সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। জেনারেল ফজলুর রহমান সম্পর্কে আমরা জানি যে বীর বললাম কেন, যে আমাদের বাহিনীগুলো সবসময় সেই অর্থে চ্যালেঞ্জের মুখোমুখি হয় না, কিন্তু তিনি হয়েছিলেন। এবং তিনি যখন বিডিআর তখন ছিল, সেটার প্রধান ছিলেন, সেই সময় তিনি খুবই গুরুত্বপূর্ণ দুটো ঘটনার সময় তিনি প্রধানের দায়িত্বে ছিলেন। তিনি পদুয়া, আমি ভুল না করলে, চেকপোস্ট দখল করেছিল এবং তার জেরে রৌমারিতে বিএসএফ যে আক্রমণ করতে এসেছিল সেখানে অত্যন্ত বিরচিতভাবে আমাদের বিডিআর সেটা প্রতিহত করেছে এবং সেখানে ভারতীয় বাহিনীর হতাহত অনেক বেশি হয়েছিল আমাদের চাইতে। ভারতকে সেই সময় আমাদের জনগণ, কারণ ওই রৌমারিতে ওই ঘটনা ঘটেছিল, জনগণ বিজেপি তখন বিডিআর ছিল, বিডিআরের সাথে এককাট্টা হয়ে দারুণ প্রতিরোধ করে তুলেছিল। সো এই বীরত্ব তার আছে, সেই হিস্ট্রি আছে, সেটাকে আমরা শ্রদ্ধা করি। এবং বলা হয় যে এই ঘটনার কারণে তিনি ভারতীয়দের অত্যন্ত কঠোর, বিশেষ করে শাসক গোষ্ঠীর অত্যন্ত কঠোর বিরাগভাজন মানুষ। কিন্তু একটা ব্যাপার খুব জরুরি, জনাব ফজলুর রহমান জাস্ট একজন প্রাইভেট সিটিজেন এই মুহূর্তে নন, উনি সরকারের অংশ নন, কিন্তু কিছুদিন আগে সরকার, কয়েক মাস হয়ে গেল, অনেকেরই নানান রকম পরামর্শ ছিল, শেষ পর্যন্ত বিডিআর হত্যাকাণ্ডের জন্য যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তার প্রধান করা হয়েছে এই ফজলুর রহমানকে, মেজর জেনারেল ফজলুর রহমান। মানে আমরা প্রথম থেকে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একটা কথা বলতাম, সেটা হচ্ছে হত্যাকাণ্ডের ট্রিগার অনেক ক্ষেত্রে আমাদের বিডিআর সদস্যরা টিপেছেন, হত্যা করেছেন, নানান রকম নির্যাতন করেছেন, এগুলো ঠিক আছে,
কিন্তু শুধুমাত্র একটা সকল ডাল ভাত কর্মসূচির মতো একটা অজুহাতে এই বিভৎস ঘটনা ঘটিয়ে দেওয়া যায়, যেখানে এতজন মিলিটারি অফিসার মারা গেছে। পৃথিবীর বিরাট বিরাট যুদ্ধের ইতিহাসেও এতজন অফিসার একসাথে মারা যাওয়ার হিস্ট্রি নেই। এটা শুধুমাত্র এই ডাল ভাত কর্মসূচি বা কিছু অন্য কোনো অসন্তোষের জন্য বিডিআরের জওয়ানরা এই ঘটনা ঘটিয়েছে, এটা অকল্পনীয়। এটা আমরা কেউ কখনো বিশ্বাস করিনি। ফলে দীর্ঘদিন থেকে এই আলাপ ছিল যে যারা হত্যাকাণ্ড করেছে, যারা বিদ্রোহ করেছে, তাদের বিচার হোক, হবে। কিন্তু ভবিষ্যতে জাতির নিরাপত্তার স্বার্থে একটা সিরিয়াস তদন্ত হওয়া দরকার, যেখানে আসলে আমাদের খুঁজে বের করতে হবে এর সাথে আর কে কে জড়িত আছে, কারা জড়িত আছে, কিভাবে জড়িত আছে, কোনো বহির্দেশের জড়িত থাকার স্কোপ আছে কিনা। এবং এই আলাপ আছে, এবং আমি এই আলাপটাকে সিরিয়াসলি তদন্ত করা প্রয়োজন বলেও মনে করি যে ভারত কোনো না কোনোভাবে এর সাথে জড়িত কিনা। ভারতের সেই রৌমারির ঘটনার পর থেকে আমাদের বিডিআরের উপরে ক্ষুব্ধতা ছিল। নট অনলি দ্যাট, শেখ হাসিনাকে দীর্ঘ সময় ক্ষমতায় রাখার জন্য সেনাবাহিনীকে ভীষণ ভীতির মধ্যে ফেলার জন্য তাদের চেষ্টা থাকতেই পারে, লজিকলি থাকতে পারে। তাহলে সেই রকম একটা দেশের দিক থেকে, আবারও বলছি এগুলো তদন্ত সাপেক্ষ ব্যাপার, এগুলো হতেই পারে, কিন্তু কোনো বহিঃশক্তি এসে ভারত বা আর কেউ বাংলাদেশের এই পুরো ইন্টেলিজেন্সকে বাইপাস করে অথবা ইন্টেলিজেন্স ছিল সেটাকে গোপন করে এই ঘটনা ঘটিয়ে গেছে। আমরা যদি এই তদন্ত করে বের করতে না পারি আমাদের সেনাবাহিনী কী পরিমাণ ভালনারেবল, সেটা আমরা আসলে বুঝতেই পারি, এবং সেটা থেকেই যাবে। সো এটার তদন্ত হওয়া দরকার ছিল, এবং যারা ফজলুর রহমানের নেতৃত্বে একটা কমিটি তৈরি করা হয়েছিল। এখন যে বড় বিপদটা তৈরি হয়েছে, সরকার শুধু এটা ডিনাই করলে হবে বলে আমি মনে করি না। ফজলুর রহমান সাহেবকে পদে রাখা উচিত বলেও আমি মনে করি না। আমি আপনাদের অপিনিয়ন চাই, আমি আমার যুক্তিটা দিই, তারপর আপনারা আমার এই ভিডিওর মন্তব্যে অপিনিয়ন জানাবেন। ভারতের প্রতি তীব্র ক্ষোভ, এবং বিশেষ করে তিনি যে কথাটা বললেন, আমরা জানি কিনা জানি না, জাতিসংঘের অধীনে যে কেউ কোনো একটা দেশ যদি আরেক দেশের সার্বভৌম যে বাউন্ডারি সেটার প্রতি হুমকি তৈরির কথা বলে, এটা একটা যুদ্ধ করার মতো পরিস্থিতি। আপনি যদি পদক্ষেপ নিতে যান তাহলে আপনার সভরেন যে বাউন্ডারি সেটা রক্ষা করতে হবে, সেটা রেসপেক্ট করতে হবে। যেন ফজলুর রহমান ভারতের 7 সিস্টার্সকে দখল করে নিতে বলছেন, এবং ওনার কথাতেই বোঝা যাচ্ছে বাংলাদেশ যথেষ্ট শক্তিশালী নয়, তাই চীনের সাথে আলাপ করতে হবে, চীন সহ এই কাজটা করতে হবে। মানে টোনটা এরকম, ভারত পাকিস্তানের যদি যুদ্ধ শুরু হয়, সেই যুদ্ধটা যেহেতু ভারতের ওই ফ্রন্টে অনেক বেশি ব্যস্ত থাকতে হবে, এদিকে ভারতের মনোযোগ কমে যাবে, এই ফাঁকে এসে আমরা এটা দখল করে নেব, চায়না সাহায্য করলে এটা হয়ে যাবে। মানে এমনি আমরা বলি, আমি তদন্ত কমিশন সরিয়ে রাখি, আমি যেন ফজলুর রহমানের প্রতি যথেষ্ট রেসপেক্ট রেখেই বলছি। মানে একজন মিলিটারি জেনারেল এই কথা বলছেন, যেটা সম্ভব তার কাছে মনে হচ্ছে চীনের সাহায্যে আমরা 7 সিস্টার্স দখল করে নিতে পারি, ভারত যদি পাকিস্তান আক্রমণ করে। মানে ভারত পাকিস্তান আক্রমণ করবে এবং ভারত এই জায়গাগুলো সব অরক্ষিত রেখে চলে যাবে, ভারত চায়নার সাথে সব কিছু অরক্ষিত রেখে চলে যাবে, এবং আমরা সুরসুর করে দখল করে নিতে পারবো। এটা লিস্ট মিলিটারি নলেজ থাকলেও না কেউ আসলে এভাবে ভাবে না। উনি ভেবেছেন। তার চাইতে জরুরি কথা যেটা বলছিলাম, বিডিআর হত্যাকাণ্ডের সাথে যেহেতু ভারত একটা খুবই প্রাইম সাসপেক্ট কান্ট্রির মধ্যে একটা, ভারতের প্রতি অনেকের অঙ্গুলি নির্দেশ করা হয়, এবং আমি আবারও বলছি সাধারণ যুক্তিতে এটাকে যথেষ্ট লজিক্যাল বলে মনে হয়। ওই হত্যাকাণ্ডের সময় হিন্দিতে কথা বলছেন, এরকম সাক্ষ্য দেন আমাদের নিহত সামরিক বাহিনী অফিসারদের স্বজনরা, কয়েকজনের টেস্টিমনি ইউটিউবে পাওয়া যায়। সুতরাং এটার খুবই সম্ভাবনা আছে। এখন সমস্যা হচ্ছে জেনুইন একটা তদন্ত, ভালো একটা তদন্তেও যদি বেরিয়ে আসে যে ভারত এর সাথে জড়িত আছে এই হত্যাকাণ্ডের সাথে, সেই ক্ষেত্রে যেন ফজলুর রহমানের মতো একজন মানুষ যিনি ভারতের অখণ্ডতা ধ্বংস করে ফেলে ভারতের 7 সিস্টার দখল করে নিয়ে আসতে চান, তখন কি সেই রিপোর্টের আর ক্রেডিবিলিটি থাকবে? জাস্ট আমরা নিউট্রালি কথা বলি, কারণ যিনি তদন্ত কমিশনের প্রধান হবেন তিনি একজন অনুরাগ বিরাগের বশবর্তী না হয়ে কাজটা করবেন, এরকমভাবে আমরা ধরে নিতে চাই। এটাই হওয়ার কথা। তিনি তদন্ত করবেন, তিনি যদি প্রিকনসিভড আইডিয়া থাকে, বায়াস থাকে, কনফার্মেশন বায়াস যদি থাকে যে উনি মনেই করেছেন ইন্ডিয়া, তারপর তার সাথে কিছু কিছু জিনিস মিলিয়ে নিলেন। কিন্তু না, আমরা দেখতে চাই বা একটা জেনুইন তদন্ত, আমরা আসলে একটা জেনুইন তদন্ত চাই। সেই তদন্ত হতে হবে নিরপেক্ষভাবে, প্রত্যেকটা খুঁটিনাটি তথ্য নিয়ে তারপর ফাইনালি তারা একটা সিদ্ধান্ত নেবেন, এটা হওয়া উচিত। কিন্তু দেখা গেল এমন একজন মানুষ এখন এটাকে চেয়ার করছেন, যদি খুব ভালো তদন্তেও ভারত আসে, এটাকে খুব সহজেই প্রশ্নবিদ্ধ করার সুযোগ ভারত পাবে। বা এই প্রশ্ন কেউ যদি করে যে এইরকম ভারত বিদ্বেষী একজন মানুষ, যিনি ভারত বিদ্বেষী অনেক মানুষ এই দেশে আছে, ভারতের প্রতি বিদ্বেষ ভারত নিজে তৈরি করেছে, কিন্তু যে ভারতের 7 সিস্টার্স দখল করে নিতে বলছে এখনও, সেই মানুষটা একটা তদন্ত কমিটি লিড করছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি তাকে অচিরেই এই তদন্ত কমিশন থেকে সরানো উচিত, তাকে বুঝিয়ে, তাকে ব্যাপারটা, উনি একটা ডিজাস্টার করে ফেলেছেন। একই ধরনের একটা ডিজাস্টার একবার একজন উপদেষ্টা করেছিলেন যারা মাহফুজ আলম, মানে সব কিছু তাদের অখণ্ড ভারত আছে আর আমরা এগুলো সব সেই পুরনো সীমানা নিয়ে দিয়ে উনি স্ট্যাটাসটা সরিয়ে ফেলতে হয়েছিল। এগুলো বালখিল্য। মাহফুজ আলমের মতো একজন এই বালখিল্য করেছেন, তার বয়স বালকেরই, মানে রাষ্ট্র পরিচালনার দিক থেকে বলতে পারি। কিন্তু অত্যন্ত পরিণত বয়সে জনাব ফজলুর রহমান এই কাজ করেছেন, এটা
কোনোভাবেই আমি মনে করি না ঠিক আছে। আমি চাই সরকারের যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্ট যথেষ্ট না। সরকারের খুব দ্রুত এই ব্যাপারে ভাবা উচিত, আলোচনা করা উচিত। এবং আমি আবারও বলছি, আমি মনে করি না তার আর এই কমিশনটাকে লিড করা উচিত। আপনারা যদি এটাকে যৌক্তিক মনে করেন, আপনাদের মতামত জানাতে পারেন। আর কেন যৌক্তিক না সেটা যদি হয়ে থাকে তাহলে সেটাও জানান। আমাদের একটা কথা মনে রাখতে হবে, বাংলাদেশে যখন একটা কমিশন তৈরি হয়, এটা শুধুমাত্র আমরা না বা ভারতও না, এটা আমরা চাইবো সেটা যদি সেই মান হয়, সেটা আমরা সারা পৃথিবীতে দেখাতে চাই। আমরা সারা পৃথিবীতে দেখাতে চাই যে দেখো আমার দেশে কি হয়েছে। এবং আবারও বলছি, হাইপোথেটিক্যালি ধরে নিচ্ছে সেখানে পাওয়া গেল ভারত এভাবে ইনভলভ ছিল। আমরা সারা পৃথিবীর সামনে দেখাতে পারবো ভারত কিভাবে আমাদের দেশে ডিজাস্টার ঘটিয়েছে। এই প্রত্যেকটা জিনিস অনেকেই ফুদিয়ে উড়িয়ে দেবেন। যেন ফজলুর রহমান গতকাল যা করেছেন সেইটাকে রেফার করে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।